স্বাগত জানাচ্ছি পরিসংখ্যান বিষয়ের পাঠ্যক্রমে। আমি অনেকদিন ধরেই মনে করছি পরিসংখ্যান নিয়ে কিছু কাজ করব, যাতে তোমরা পরিসংখ্যান বিষয়টি ভালোভাবে বুঝতে পারো। যদিও আমি মনে করি যে পরিসংখ্যান নিয়ে তোমাদের অনেকেরই নিজস্ব একটা ধারণা আছে। তাহলে শুরু করা যাক পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। খুব সহজভাবে বলতে গেলে পরিসংখ্যান হলো সংখ্যা বা তথ্য নিয়ে কাজ করা। আর একটু বিশদভাবে আলোচনা করতে গেলে বলতে হবে এটাকে আমরা তিন পর্যায়ে ভাগ করতে পারি। প্রথমটি হলো ডিসক্রিপটিভ অথবা বর্ণনামূলক। ধরা যাক তোমার কাছে অনেকগুলো তথ্য আছে। এখন তুমি যদি অন্য কাউকে সব তথ্যগুলো না দিয়ে এ সম্পর্কে ধারণা দিতে চাও, তবে তোমার কাছে এমন কিছু ধারণা জ্ঞাপক সংখ্যা থাকতে হবে যা দিয়ে তুমি তোমার সব তথ্য উপস্থাপন করতে পারো। একেই বলে বর্ণনামূলক পরিসংখ্যান। এর পরেরটি হচ্ছে ইনফারেন্সিয়াল বা অনুমানসিদ্ধ পরিসংখ্যান। আর এটা ব্যবহার করা হয় যখন তুমি অনেকগুলো তথ্য বিশ্লেষণ করে কোনো একটি সিদ্ধান্তে আসতে চাচ্ছ। ধরা যাক তোমার কাছে একটি জনসংখ্যা থেকে কিছু নমুনা তথ্য আছে। আমি পরে জনসংখ্যা এবং নমুনা নিয়েও কথা বলবো, কিন্তু আমার ধারণা এ ব্যাপারে তোমাদের আগের থেকেই ধারণা আছে। ধরা যাক আমি তিনজন ব্যক্তি কাকে ভোট দিয়েছে সে নিয়ে যদি আমি জরিপ করি, তাহলে তা সম্পূর্ণ জনসংখ্যার মত হবে না, এটি হবে একটি নমুনার মতামত। কিন্তু কখনো আমরা যদি একটি নমুনা জরিপের তথ্য নিয়ে অঙ্ক করি এবং সেটা দিয়ে সামগ্রিক অবস্থা সম্পর্কে জানতে পারি, তাহলেই সেটাকে আমরা বলবো অনুমানসিদ্ধ পরিসংখ্যান। যাই হোক, আমরা পরিসংখ্যান সম্পর্কে কিছু জানলাম। এবার আমরা ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক পরিসংখ্যান সম্পর্কে আরো বিস্তারিত জানব। চলো তাহলে শুরু করা যাক। ধরা যাক তোমাকে একটি সম্পূর্ণ সেট বা দলের বিন্যাস দিয়ে বলা হলো এটিকে ব্যাখ্যা বা উপস্থাপন করতে। বেশিরভাগ মানুষই যখন এই সেটের সমস্যা সমাধান করবে, তখন তারা এমন একটি সংখ্যা বের করতে চায় যা সমগ্র সেট বা দল সম্পর্কে একটি ধারণা দিতে পারে। পরিসংখ্যান বইগুলোতে এটাকে সেন্ট্রাল টেন্ডেন্সি অথবা কেন্দ্রীয় প্রবণতাও বলা হয়ে থাকে। এটাকে গড় বা অ্যাভারেজও বলা হয়ে থাকে। এখন আমি গড় বিষয়টিকে আরেকটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। গড় হলো এমন একটি প্রতিনিধিত্বমূলক সংখ্যা যা দ্বারা অনেকগুলো তথ্যের কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে জানা যায়। এভাবে ব্যাপারটা বুঝতে একটু কষ্ট হতে পারে। চলো আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখে নেই। অনেকগুলো তথ্যের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের অনেকগুলো উপায় রয়েছে। হয়তো এর মধ্যে কিছু তুমি আগে থেকেই জানো। তার মধ্যে একটি হলো গড় বা মিন। আসলে কয়েক ধরনের গড় আছে, কিন্তু এখন আমরা অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় নিয়েই আলোচনা করব। অন্য কোনো সময় হয়তো আমরা জ্যামিতিক গড় এবং অন্যান্য গড় নিয়েও আলোচনা করতে পারি। আমরা আজকে মিন বা গড়, মিডিয়ান বা মধ্যমা এবং মোড বা প্রচুরক নিয়ে আলোচনা করব। পরিসংখ্যানের ভাষায় এই সবগুলোই একটি সেটের সামগ্রিকভাবে বা সেই সেট থেকে প্রাপ্ত নমুনার জন্য কেন্দ্রীয় প্রবণতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়, এবং এই সবগুলো একসাথে গড়েরই ভিন্ন ভিন্ন রূপ প্রকাশ করে থাকে। এখন কিছু উদাহরণ দেখা যাক। যখন কেউ অ্যাভারেজ বা গড় নিয়ে কথা বলে, তখন আমরা আসলে বুঝি সে গাণিতিক গড় নিয়ে কথা বলছে। অর্থাৎ যখন কেউ আমাকে বলে যে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করো, তখন আমি মনে করি সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করতে হবে। আমরা সাধারণত মধ্যক প্রচুরক নির্ণয় করি না। চলো দেখা যাক এগুলো আসলে কি। আমি কিছু সংখ্যা দিয়ে একটি সেট তৈরি করছি, এবং সেই সংখ্যাগুলো হলো 1, আরেকটা 1, 2, একটি 3 এবং 4। এ কটাই আমার সেটের মধ্যে আছে। প্রথমবার আমরা একটা সহজ উদাহরণ নিয়েই কাজ করি। আমি আগেই বলেছি, কেউ যখন গড়ের কথা বলে তখন সাধারণত আমরা গাণিতিক গড় নিয়েই চিন্তা করি। আর সেজন্য প্রথমে আমি আমার সব সংখ্যাগুলোকে যোগ করব এবং ভাগ করব আমি যতগুলো সংখ্যা নিয়েছি তা দিয়ে। এক্ষেত্রে তা হবে 1 যোগ 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এবং ভাগ দেব 1 2 3 4 5 দিয়ে। 1 যোগ 1 2, 2 যোগ 2 4, 4 যোগ 3 7, এবং 7 যোগ 4 11। তাহলে এটা হচ্ছে 11/5, এবং এটার মান হবে 2.2। তাহলে বলা যায় এই সংখ্যাটি সেটকে ভালোভাবে উপস্থাপন করে। এই সংখ্যাটি সেটের সবগুলো সংখ্যারই কাছাকাছি আছে, তাই 2.2 হলো এই সেটের কেন্দ্রীয় প্রবণতা, এবং সাধারণভাবে বলতে গেলে এটি হলো গড়।
আরেকটু সুনির্দিষ্টভাবে বললে বলা যায় এটি হলো গাণিতিক গড়, যা এই সেটের সব সংখ্যা সম্পর্কে ধারণা দেয়। তাহলে আমি তোমাকে 5টি সংখ্যা না বলে যদি আমি বলি তাদের গড় 2, এ থেকে তুমি ধারণা করতে পারবে যে সংখ্যাগুলো কেমন হতে পারে। এর পরের ভিডিওতে আমি তোমাদের বলবো যে গড় থেকে সংখ্যাগুলো আসলেই কত দূরে আছে তা কিভাবে নির্ণয় করা যায়। এটা হলো পরিমাপের একটি পদ্ধতি। আমি যদি সংখ্যাগুলো যোগ না করে সেগুলোকে ক্রমান্বয়ে সাজাতাম, এখানে এটি সাজানোই আছে, তবুও আমি নিচে আলাদাভাবে সাজিয়ে লিখছি 1 1 2 3 4। এবার আমি মাঝখানের সংখ্যাটি নিব। এখানে মোট 5টি সংখ্যা আছে এবং তার মাঝখানের সংখ্যাটি হলো 2। তাহলে মাঝের সংখ্যাটি হচ্ছে 2। 2 এর ডান দিকে আছে দুটো, এটাকেই মধ্যক বলে। এটা আসলে খুব ছোট একটা পদ্ধতি। তাহলে আমি যদি সংখ্যাগুলোকে মানের ক্রমান্বয়ে সাজাই এবং মাঝখানের সংখ্যাটি নেই, তাহলেই আমি মধ্যক পাবো। সুতরাং এই সংখ্যাগুলির সেটের মধ্যক হলো 2 এবং তা পূর্বপ্রাপ্ত গড়ের অনেক কাছাকাছি। আসলে এর কোনোটি সঠিক উত্তর নয়, এগুলো হলো অ্যাভারেজ বা গড় মাপার বিভিন্ন পদ্ধতি। তাহলে এখানে 2 হলো মধ্যক। এখন তোমার মনে হতে পারে যে 5টি সংখ্যার জন্য এটি অনেক সহজ, কিন্তু যদি 6টি সংখ্যা থাকে তাহলে কি হবে? এটা যদি এরকম হতো তাহলে কি হতো? এটা যদি আমার সংখ্যা সেট হয় 1 1 2 3 4 এবং আরেকটি 4, এখানে কোনো মাঝখানের সংখ্যা নেই। এখানে 2 মাঝখানের সংখ্যা না, কারণ 2 এর বাঁ পাশে দুটো এবং ডান পাশে 3টি সংখ্যা আছে, এবং 3ও মাঝখানের সংখ্যা না, কারণ এর ডান দিকে দুটো এবং বাঁ দিকে 3টি সংখ্যা আছে। তাহলে এখানে কোনো মাঝের সংখ্যা নেই। এখন যদি তোমার কাছে একটি জোড় সংখ্যা সেট থাকে এবং কেউ যদি তোমাকে মধ্যক বের করতে বলে, তাহলে তুমি মাঝখানে দুটো সংখ্যা নিবে এবং সেই দুটো সংখ্যার গাণিতিক গড় বের করবে। অতএব এ সেটের ক্ষেত্রে মধ্যক হবে 2.5। ঠিক আছে, এখন আমি তোমাকে একই সেটের সংখ্যার জন্য গড়, মধ্যক এবং প্রচুরকের তুলনা দেখাবো। এটা জানার জন্য একটি ভালো বিষয়, কারণ মাঝে মাঝে এটা বিভ্রান্তির সৃষ্টি করে। আসলে এই সবগুলোই হলো গাণিতিক সংখ্যার ব্যাখ্যা, এবং এসবের মাধ্যমে আমরা গণিতে অনেকগুলো সংখ্যার সমষ্টি থেকে কোনো নির্দিষ্ট ফলাফল বের করে থাকি। আর আমার দেখানো নিয়মগুলো এমন নয় যে সবসময় এভাবেই গড় গণনা করতে হবে। এ সবকিছুই আমাদের বানানো পদ্ধতি, যার মাধ্যমে আমরা সংখ্যাকে ভালোভাবে বুঝতে পারি। এক্ষেত্রে এটা কিন্তু বড় সেট নয়, এখানে মাত্র 5টা সংখ্যা আছে, কিন্তু এখানে যদি 5000টা সংখ্যা থাক তাহলে তুমি বুঝতেই পারছো সেগুলো নিয়ে আলাদা করে চিন্তা করলে আমাদের কি অবস্থা হতো। তবে এই নিয়ে আর কিছু বলার আগে আমি প্রচুরক নিয়ে কথা বলতে চাই। অনেক সময় দেখা যায় আমরা মোড বা প্রচুরক নিয়ে বেশি মনোযোগী হই না, এবং পরে পরীক্ষার সময় মনে হয় এটা অনেক একটা কঠিন বিষয়। কিন্তু আসলে দেখা যায় কেন্দ্রীয় প্রবণতা মাপার জন্য এটি হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আসলে প্রচুরক হচ্ছে সেই সংখ্যা যা কিনা সমগ্র সেটে সবচেয়ে বেশি বার এসেছে। এই সেটে 2 বার 1 আছে এবং বাকি সংখ্যাগুলো একবার করে আছে। তাহলে মোট বা প্রচুরক হচ্ছে 1। কিন্তু সেটটা এরকম হলে কি হতো? যেখানে সংখ্যাগুলো হলো 1 1 2 3 4 4, এখানে আমার দুটো 1 এবং দুটো 4 আছে। এখানে একটু মজার ব্যাপার আছে, কারণ এখানে দুটো সংখ্যাই প্রচুরক হতে পারে। এখানে প্রচুরক 1ও হতে পারে অথবা 4ও হতে পারে। আমার মনে হয় এই ব্যাপারটা আরেকটু পরিষ্কার হওয়া দরকার। পরীক্ষার মধ্যে সাধারণত এরকম জটিল অঙ্ক দেয়া হয় না, সেখানে বেশিবার পাওয়া যায় এমন একটাই সংখ্যা থাকবে। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে কেন আমার গড়, মধ্যক এবং প্রচুরক তিনটাই শিখতে হবে? আমি তো শুধু গড় দিয়েই কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করতে পারি, তাহলে মধ্যক এবং প্রচুরকের দরকারটাই বা কি? আমি তোমাকে একটি উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটি বুঝাচ্ছি। ধরি আমার কাছে একটি সংখ্যা সেট আছে, আর তার মাঝে আছে 3 3 3 3 3 এবং অনেক বড় একটা সংখ্যা যা কিনা 100। তাহলে এখানে গাণিতিক গড় কি হবে? তাহলে আমাদের কাছে আছে 5টা 3 এবং একটি 100। তাহলে গড় হবে 115 ভাগ 6। 1 2 3 4 5 6, 6টা নম্বর, এবং 115 হলো সবগুলোর যোগফল। তাহলে 115-র মধ্যে কতবার 6 আছে? আমি হিসাব করে নিচ্ছি। তাহলে উত্তর হলো 19 সমস্ত 6-এর 1। তাহলে আমি সবগুলো সংখ্যাকে যোগ করে যতগুলো সংখ্যা আছে তা দিয়ে ভাগ করলাম।
এখন আমার প্রশ্ন হচ্ছে, আসলেই এই সংখ্যাটি এই সেটকে প্রতিনিধিত্ব করে কিনা। কারণ আমার কাছে অনেকগুলো ৩ আছে এবং একটা ১০০ আছে, এবং আমরা বলছি কেন্দ্রীয় প্রবণতা ১৯ সমস্ত ৬ এর ১, এবং এই সংখ্যাটি থেকে আমরা এই সেট সম্পর্কে ভালো ধারণা পাচ্ছি না। আমার মনে হয় কেন্দ্রীয় প্রবণতা ৩ এর কাছাকাছি থাকা উচিত ছিল, কারণ এখানে অনেক ৩ আছে। তাহলে আমরা এখন মিডিয়ান অথবা মধ্যমা থেকে কি পাচ্ছি? এই সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজানো আছে। এটা অন্যভাবে থাকলেও তুমি তা সাজিয়ে নিতে এবং দেখতে মাঝের সংখ্যাটি কি। মাঝের দুটো সংখ্যাই হলো একই সংখ্যা এবং তারা হলো ৩ এবং ৩। যদি আমি এই দুটো সংখ্যার গাণিতিক গড় নেই তাহলে আমি পাচ্ছি ৩। তাহলে এটা এই সেটের কেন্দ্রীয় প্রবণতা মাপার জন্য একটি সঠিক পদ্ধতি হতে পারে। এক্ষেত্রে যা হচ্ছে সেটা হলো, যদি আমি কোনো একটা সেটের মধ্যক নেই তাহলে সেই সেটে থাকা কোনো বড় সংখ্যা এর কেন্দ্রীয় প্রবণতাকে প্রভাবিত করে না। পরিসংখ্যানের ভাষায় এদেরকে বলা হয় দলছুট। এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, ধরা যাক একটি শহরের সব বাড়ির মূল্য ১,০০,০০০ টাকা, কিন্তু এমন একটি বাড়ি আছে যার মূল্য ১০০ কোটি টাকা। এখন তুমি যদি ওই শহরের বাড়ির গড় মূল্য ১,০০,০০০ টাকা বলো তাহলে সেটা ভুল হবে, কিন্তু যদি বাড়ির মূল্যের মধ্যক ১,০০,০০০ টাকা বলা হয় তারও সঠিক ধারণা দেবে। সুতরাং একইভাবে মধ্যমা আমাদেরকে আলোচ্য সেটের সংখ্যা সম্বন্ধে আরো ভালো ধারণা দিতে পারে, কারণ গাণিতিক গড়ের মান দলছুট দ্বারা প্রভাবিত হয়েছে। তাহলে এমন কি কোনো উপায় আছে যা দেখে আমরা কোনো সংখ্যা দলছুট কিনা তা বুঝতে পারি? আসলে এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। এটা এমন একটি সংখ্যা যা অনেক সময় বাদ দিয়ে হিসাব করতে হয়, অন্যথায় পরিমাপে ভুল হতে পারে। এবং সবশেষে মোট বা প্রচুরক। এই সেটে সবচেয়ে বেশিবার কোন সংখ্যাটি এসেছে? এই সেটে ৫টা ৩ এবং একটা ১০০ আছে, তাহলে ৩ সংখ্যাটি সবচেয়ে বেশিবার এসেছে। তাহলে এক্ষেত্রে যেখানে একটা দলছুট আছে সেখানে মধ্যক এবং প্রচুরক ওই সেট সম্পর্কে আরো ভালো ধারণা দেয়। দলছুটটি একটি পরিমাপজনিত ভুলও হতে পারে। আসলে আমি জানি না এই সংখ্যাগুলো দিয়ে কি বোঝাচ্ছে। যদি এই সংখ্যাগুলো কোনো এলাকায় বাড়ির মূল্য বোঝায় তাহলে মধ্যক ও প্রচুরক ওই এলাকার বাড়ির মূল্যের সঠিক ধারণা দিবে। কিন্তু এই সংখ্যাগুলো যদি একটি পরীক্ষার নম্বর হয় তাহলে এমনও হতে পারে যে একজন ছাত্র খুব ভালো করেছে এবং বাকিরা খারাপ করেছে। তাহলে গড় থেকেই বোঝা যাবে ওই শ্রেণীর ছাত্ররা গড়পড়তায় কেমন নম্বর পেয়েছে। আমি তোমাদের বলবো তোমরা বিভিন্ন সংখ্যা নিয়ে অঙ্কগুলো করো, তাহলে তোমাদের ধারণা আরো পরিষ্কার হবে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বর্ণনামূলক পরিসংখ্যান নিয়ে আরো আলোচনা করব এবং কেন্দ্রীয় প্রবণতা থেকে কিভাবে মানগুলো দূরে সরে আসছে তা নিয়েও আলোচনা করব। দেখা হবে পরবর্তী পর্বে।